প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক 2025 পর্ষদ টেস্ট পেপার গণিতের 381 পেজের এমসিকিউ, শূন্যস্থান পূরণ, এসিকিউ এর সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের যথাক্রমে 374, 377 পেজ কমপ্লিট করেছি। আজকে আমরা 381 শুরু করছি। তো চলো, আমাদের 1 নম্বরের অঙ্ক বলছে আসল ইস্টু 1 বছরের সুদ। আসল বলেছে, অনুপাত বলেছে 20:21 হলে শতকরা বার্ষিক সুদের হার কত হবে? দেখো অঙ্কটি। চলো তাহলে 1 দাগের অঙ্ক। তো আমাদের দেখো এখানে বলেছে, দেখো আসল ইস্টু সুদ, আসল সুদ আসল, এদের অনুপাত কত দেখো বলে দিয়েছে এখানে 20:21। তাহলে আসল হচ্ছে 20 টাকা, সুদ আসল হচ্ছে 21 টাকা। তাহলে এখান থেকে আমরা কি বার করতে পারবো? সুদ বার করতে পারবো। তো তাহলে দেখো সুদ কত হবে? 21 বিয়োগ 20, সুদ হচ্ছে আমাদের 1 টাকা। ঠিক আছে, তো অঙ্কটা আমরা শর্টে ঐকিক নিয়মে করতে পারতাম এইভাবে যে 20 টাকার 1 বছরে সুদ 1 টাকা, সুতরাং 1 টাকার 1 বছরের সুদ 1/20 টাকা। সুতরাং 100 টাকার 1 বছরের সুদ 1 × 100/20, তাহলে 5 × 100 সমান হচ্ছে 5 টাকা। অপশান দেখে নাও, অপশান সি। আশা করি একদম সোজা প্রসেস বুঝেছো। নেক্সট অঙ্ক দেখো, 2 নম্বরের অঙ্ক। দেখো কি বলেছে এখানে, যে ত্রিভুজের ক্ষেত্রফলটা ভূমি এবং উচ্চতার সাথে কিন্তু সমান রয়েছে। ঠিক আছে, দিয়ে বলেছে যেখানে ভূমি ও উচ্চতা উভয় পরিবর্তনশীল। দেখো ক্ষেত্রফলটা কিন্তু এখানে পরিবর্তনশীল, ভূমি আর উচ্চতা কিন্তু পরিবর্তনশীল হয়েছে। এটি কি প্রকারের ভেদ হবে? দেখো ভূমি আর উচ্চতা যখনই পরিবর্তনশীল হয়ে যাবে তখনই কিন্তু ক্ষেত্রফলটা কিন্তু পরিবর্তনশীল হয়ে যাবে। তাই এটা কি ভেদে হবে? এটা অপশান সি করবে, যৌগিক ভেদে হবে। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক, 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। এবার বৃত্তদ্বয়ের কেন্দ্র সরলরেখাংশ দ্বারা যোগ করা হলে উৎপন্ন ত্রিভুজটির কোন 3টির মান হবে? দেখো এখানে বলছে 3টি সমান বৃত্ত। আমি এখানে অঙ্ক দেখি যে 3টি সমান বৃত্ত। আচ্ছা, এটা মিস্টেক হলো, একটা এখানে করো। 3টি সমান বৃত্ত, দেখো এরকম 3টি সমান বৃত্ত, এটা এর কেন্দ্র কেন্দ্র কেন্দ্র, এখানে একটা ত্রিভুজ আছে। এর মধ্যে ত্রিভুজ আছে। 3টি সমান বৃত্ত যদি হয় তাহলে এই ত্রিভুজের যে বাহুগুলো আছে তাহলে বাহুগুলো তোমাদের সমান হবে। আর তাহলে এটা সমবাহু ত্রিভুজ হবে, এবং সমবাহু ত্রিভুজের বাহু সমান হলে কোণগুলো কিন্তু সমান হবে। কোণগুলো সমান মানে প্রত্যেকটা কোণ তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি করে হবে। 3টে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে এখানে 60 ডিগ্রি 60 ডিগ্রি হবে। কোনটা? অপশান বি। তাহলে এটাই হলো অ্যান্সার। এটা কিন্তু অঙ্কটা কোষে দেখানো কিছু নেই, জাস্ট তোমাদের ব্যাপারটা বুঝে নিতে হবে। ঠিক আছে, 4 অঙ্কটা দেখো, যদি দিনের কোনো এক সময় একটি স্তম্ভ একটি 20 মিটার লম্বা উলম্ব লাঠির ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে 50 মিটার ও 10 মিটার হয়, তবে ওই স্তম্ভের উচ্চতা হলো। দেখো অঙ্কটি। দেখো এই অঙ্কটি আমরা দুভাবে কিন্তু করতে পারি। ঠিক আছে, একটা অঙ্ক করে এবং একটা তোমাদের জাস্ট লজিকটা দেখালে কিন্তু হয়ে যাবে। যেমন বলছে, দেখো যদি দিনের কোনো এক সময় একটি স্তম্ভ ও একটি 20 মিটার লম্বা 20 মিটার লম্বা উলম্ব, দেখো দেখাচ্ছি আমি। দেখো এটা ধরো 20 মিটার লম্বা। তো যখন এটা 20 মিটার হচ্ছে তখন এখানে বলেছে দেখো এই ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়ে যাবে, তাই তো? তাহলে যখন এটা হচ্ছে 50 মিটার হবে তখন এটা লম্বটা কত হবে, এটা চেয়েছে অঙ্কটা। তাহলে এটা দেখো 10-এর ডবল 20, তাহলে 50-এর ডবল কিন্তু 100। এইভাবে তোমরা লজিক করে অঙ্কটা করতে পারো। সেক্ষেত্রে তোমাদের দেখো অপশান
ডি আছে। আর যদি অঙ্ক হিসাবে করতে চাও সেক্ষেত্রেও কিন্তু করা যায়। তো দেখো আমরা প্রথমে এক্স আর 20 মিটার লম্বা, এক্স বাই 20 লিখলাম সমান সমান দিয়ে 50 মিটার বাই 10 মিটার। তো দেখো এই যে 50 বাই 10 লিখলাম, মানে এই যে 20 আর এই যেটাকে 100 উত্তর করা সেটাকে আমি এক্স বাই 20 লিখেছি সমান সমান দিয়ে যে 50 বাই 10 লিখেছি। তো কাটাকুটি করে দাও, দেখো কাটাকুটি করলে হচ্ছে তোমার 0 0 কেটে দাও, তাহলে এক্স দিয়ে গুণ করলে এক্স সমান সমান দেখো 5 × 100। এইভাবেও তোমরা অঙ্কটা করতে পারো। তাহলে সেক্ষেত্রে অপশান ডি অ্যান্সার আসছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। 5 অঙ্কটা, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? একদম সোজা অঙ্ক, দেখে নাও। তাহলে আমাদের হচ্ছে 5 অঙ্ক। তা দুটি ঘনকের আয়তনের অনুপাত, তা প্রথম ঘনকের ধরো আমি লিখলাম এখানে A1 তার কিউব আর লিখবো A2 তার কিউব। কত বলেছে? 1/27। 1 কিউব 1 আর 27 মানে হচ্ছে আমাদের 3 হলো। সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 6a², এখানে 1 এখানেও ঠিক 6a², এখানে 2 দিয়ে দাও, তাহলে এখানে দাও 1 এটা 6 6 কেটে যায়, 1² এখানে হচ্ছে 3² তাহলে কত হলো? 1/9। অনুপাত বলেছে মানে 1:9 হবে, 1:9 অপশান সি। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। 6 অঙ্কটা কি বলেছে যে তোমার শ্রেণীতে নভেম্বর মাসে তোমার কিছু সহপাঠীর উপস্থিতি যথাক্রমে 25 দিন, 20 দিন, 18 দিন, 10 দিন, 21 দিন, 22 দিন, 16 দিন ও 18 দিন হলে তাদের উপস্থিতির দিন সংখ্যার মধ্যমা দেখো অঙ্কটি। তো দেখো প্রথমে আমরা কি করব, দিনগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। তো দেখো সাজালে প্রথমে হচ্ছে 10, তারপরে হচ্ছে তোমাদের 16, তারপরে 18, দেখো আবার 18, তারপরে হচ্ছে তোমার 20, তারপরে হচ্ছে 21, 22, 25। দেখো 1 2 3 4 5 6 7 8টা রয়েছে, মানে এখানে 3টে আর এখানে 3টে বাদ দাও, তাহলে পুরো থেকে 18। তাহলে মধ্যমা আবার করতে হবে, তো হ্যাঁ, তাহলে 18 প্লাস 20/2, 18 20 হচ্ছে তোমার 38/2 সমান সমান কত হলো? 19 দিন। ঠিক আছে, 19 দিন, অপশান কত? এ। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। চলো 381 পেজের আমরা শূন্যস্থান পূরণ দেখে নেব। একটা কি বলেছে, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল যদি 1 হয় তাহলে বীজদ্বয় পরস্পরের কি হবে? এটা তোমরা লিখবে অনন্যক, লিখবে অনন্যক, নয় জ ফেলা ওকার, নয় জ ফেলা ক। ঠিক আছে, হয়ে গেল। 2 সময় ও মোট সুদ অপরিবর্তিত থাকলে আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হারের মধ্যে সম্পর্ক কী হবে? ব্যস্ত সম্পর্ক হবে। ঠিক আছে। 3 একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে ড্যাশ বলে। দেখো ছবিটা দেখায়। ঠিক আছে, একটি সরলরেখা একটি বৃত্তের দেখো দুটি বিন্দুকে ছেদ করলে সরলরেখা কি বলে? ছেদক বলা হবে। এখানে লিখবে ছেদক। ঠিক আছে। 4 অঙ্ক দেখো, sin 1 ডিগ্রি বাই cos 89 ডিগ্রি প্লাস cos 89 ডিগ্রি বাই sin 1 ডিগ্রি হলে এর মান কত? দেখো অঙ্কটি। তো দেখো এটা একদম বাচ্চা অঙ্ক একটা। কি করব দেখো, sin 1 ডিগ্রি রাখলাম, cos 89 ডিগ্রি, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে cos 90 ডিগ্রি মাইনাস 1, তাই তো, যোগ দিলাম। আচ্ছা, এটা লিখবো cos, এটাও তাই লিখবো, দেখো 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, তাই তো, বাই এটা sin 1 ডিগ্রি হলো। তাহলে উপরে আছে sin 1 ডিগ্রি। আচ্ছা, এটার মানে কি? এটার মানে তো sin 1 ডিগ্রি হবে তোমাদের, sin 1 ডিগ্রি। এটাও দেখো sin 1 ডিগ্রি, এটা কি হবে? sin 1 ডিগ্রি। তা কত হচ্ছে? এটা 1 + 1 + 2, 2 হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। 5 অঙ্কটা, এবিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। দেখো আমি অঙ্কটা এখানে করছি, ছোট্ট একটা অঙ্ক। দেখো এই যে
বিসি একটি সমকোণী ত্রিভুজ, বলছে এই এসি হচ্ছে অতিভুজ, এই এসি অতিভুজ আমরা এবি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটি পূর্ণ আবর্তনের ফলে উৎপন্ন ঘনবস্তু কী হবে, তাই ছবিটা এরকম হবে, এরকম ঘুরবে। ঠিক আছে, দেখো কী তৈরি হচ্ছে, একটা শঙ্কু তৈরি হচ্ছে, তাই না, মানে লম্ব বৃত্তাকার শঙ্কু। উত্তর কী লিখবে শূন্যস্থানে, লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু। ওকে, নেক্সটটা দেখো। আর 6টা বলেছে যে কোনো তত্ত্বের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি সেই পর্যবেক্ষণটিকে ওই তত্ত্বের ড্যাশ বা সব থেকে বেশি কী থাকে, সংখ্যাগুরু ভাতে, তা লিখবে যে সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান। ঠিক আছে, শূন্যস্থানে তাহলে সংখ্যাগুরু মান লিখবে। সত্য মিথ্যা একেরটা বলেছে দেখো অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার, একজনই নয়, আমার আগের পেজে ছিল কমপক্ষে 2 জন লোকের দরকার, তাহলে এটা কি আমাদের মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, মিথ্যা। 2এরটা বলেছে দেখো AB = C² BC = A² এবং CA = B² এর যৌগিক অনুপাত 1:1। আমরা দেখে নেবো আমরা, তাহলে সত্য মিথ্যা আমাদের হচ্ছে 2 নম্বর অঙ্ক। দেখো এটা একদম সোজা, AB = C², তাই তো, কমা BC = A², কমা CA = B²। দেখো এর হচ্ছে প্রথম পদ, এটারও প্রথম পদ, এটারও কিন্তু প্রথম পদ, তাই তো, এইভাবে গুণ করতে হয়। তো তার মানে হচ্ছে আমাদের, অর্থাৎ তোমাদের এখানে প্রথম পদ AB আছে, আমি AB লিখে দিলাম, ইন্টু কী আছে এখানে BC রয়েছে, তাহলে BC লেখো, ইন্টু CA লেখো, ইস্টু দিলাম, কি আছে এখানটা দেখো C² ইন্টু A² ইন্টু B²। দেখো দুটো A আছে মানে A², দুটো B B², দুটো C², এটা সাজিয়ে লিখে দাও, A² B² C², এটা কত হয় 1:1, তাই এটা কিন্তু সত্য। ঠিক আছে, মানে ট্রু। নেক্সট দেখো 3 নম্বর অঙ্ক। দেখো সাইন থিটা তার কিউব সমান সমান সাইন কিউব থিটার কিউব, এটা কিন্তু ফলস করবে। কারণটা কি, থিটা হচ্ছে একটি নির্দিষ্ট কোণ, তাই এর মাথায় কখনো কিউব থাকতে পারে না। ঠিক আছে। 4 নম্বর, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক, দেখো কখনো পূরক হয়, এটা সম্পূরক হতো, তাই না, তার মানে এটা আমাদের ফলস হলো, তাই তো। 5 অঙ্ক, দুটি অর্ধ গোলকের দেখো এখানে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3 হবে কি, দেখো অঙ্কটি। তো দেখো এখানে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, দুটি অর্ধগোলকের ক্ষেত্রফল কিন্তু একদমই বলেনি। দুটি অর্ধগোলকের ক্ষেত্রফল যদি বলতো না, তাহলে এখানে কিন্তু আমরা সূত্রটি লিখতাম 3πr², তাই না। যেহেতু এখানে বক্রতলের ক্ষেত্রফল বলেছে, তাহলে এটা আমরা কী লিখবো বলতো, 2πr², 1 দিয়ে দাও, এটাও হবে 2πr², এখানে 2 দিয়ে দাও, কত বলছে দেখো 4/9 বলেছে। ঠিক আছে, তাহলে 2 কাটো, পাই কাটো, তাই তো, r1² r2², তো এটাকে আমরা তোমার লিখতেই পারি এইভাবে যে r1/r2 লিখে তার স্কোয়ার, আর এটা কি লিখবো 4 মানে 2, 9 মানে 3, তার স্কোয়ার, স্কোয়ার চলে গেলে পড়ে থাকে r1/r2, এখানে 2/3 বা 2:3, তো এটা হচ্ছে আমাদের ট্রু। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটি আমাকে অনেকে তোমরা বলতেই পারো স্যার এখানে 3 কেন লিখলেন না। দেখো আমি এখানে 3πr² এবং 3πr² লিখলেও কিন্তু অঙ্কটা এটাই অ্যান্সার হয়, কিন্তু আমি যেটা বললাম, যদি অঙ্কটা দুটি অর্ধগোলকের ক্ষেত্রফল বা দুটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলতো, সেক্ষেত্রে আমরা 3 লিখতাম। যেহেতু এখানে আমাদের বক্রতল বলেছে, তাই কিন্তু আমি 2π লিখলাম। ঠিক আছে, পরের অঙ্ক দেখো 6 অঙ্ক, শ্রেণীদৈর্ঘ্য সমান হলে যৌগিক গড় নির্ণয়ে ক্রম বিচ্যুতি পদ্ধতি অধিকতর গ্রহণযোগ্য, এটি ট্রু হবে। আগেটাও ট্রু ছিল। ঠিক আছে, তো দেখো আজকে তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।
তোমরা যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যেত। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।